আচ্ছা দেখো, আমরা এর আগে একটা চ্যাপ্টার পড়ছি, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। এখন আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এখন কেমিক্যাল বন্ডিং আমরা কিন্তু এর আগেও 9, 10 বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি মোটামুটি, এবং এইখানে আমরা কিছু আপডেট কিছু থিওরি করবো। ঠিক আছে, আগে যা পড়ছি সেগুলো হয়তো আমরা ডিরেক্টলি পড়ছি যে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, আচ্ছা বাংলায় আয়নিক বন্ধন, সংযোজী বন্ধন, সন্নিবেশ সংযোজী বন্ধন। এখন এগুলোকে আমরা ইংলিশে পড়ি, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, তারপরে হচ্ছে কি কোঅর্ডিনেশন কমপ্লেক্স যেগুলো আছে, সন্নিবেশ সংযোজী বন্ধন যে কম্পাউন্ডগুলো ছিল সেইগুলো ছিল, হাইড্রোজেন বন্ড আছে, মেটাল বন্ড আছে। ঠিক আছে, এই সব কিছুগুলো আমরা এখন একটু বিস্তারিত করব, এবং এটার বেসিক থিওরি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারবা, শুধু ইংলিশের টার্মগুলো একটু চেঞ্জ হচ্ছে। আর কিছু কিছু থিওরি আছে, যেমন হচ্ছে প্যারামিড থিওরি বা হচ্ছে এমওটি মলিকুলার অরবিটাল থিওরি, এইগুলো হচ্ছে তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে। তবে আমি চেষ্টা করবো যে এটা যতটা ইজিভাবে তোমাদেরকে আমি বোঝাই দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা এটা শুরু করি। প্রথমে চলে আসি আমরা দেখো, তো আমরা আজকে পড়বো যেটা, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড। আমরা নরমালি জানি যে ইলেকট্রন ডোনেটের মাধ্যমে বন্ড গঠন করতে পারে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ড গঠন করতে পারে, বা ইলেকট্রন হচ্ছে শেয়ার করে পরবর্তীতে আবার সেটাকে ডোনেটও করতে পারে, যেমন হচ্ছে লং পেয়ার ইলেকট্রনগুলো শেয়ার করে। ঠিক আছে, সেটাকে বলা যায় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ সংযোজী বন্ধন। এখন আমরা যদি চিন্তা করি যেগুলো কেন হয়, আমরা কিন্তু জানি যে পৃথিবীতে সব বস্তুর মধ্যে একটা একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণটা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে গভীরকর্ষণ, তাই না? তো এরকম ভাবে আমরা কি বলতে পারি না, তাহলে ইলেকট্রনের মধ্যে বা একটা অ্যাটমের ইলেকট্রন আরেকটা অ্যাটমের ইলেকট্রনের প্রতি কিছুটা হলো আকর্ষণ দেখায়, না হলে বিকর্ষণে দেখাইলো। ঠিক আছে, তো সেই যে ফোর্স, এদের মধ্যে যে বলটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এই শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই একটার কারণে আমার হচ্ছে যত ধরনের অ্যাটম বা মলিকুল গুলো গঠন হয় সবগুলো গঠন হয়। ঠিক আছে, আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, আমরা যদি অক্সিজেনের কথা বলি, পৃথিবী যেমন করে অক্সিজেন ছাড়াই আমরা বাঁচা সম্ভব, আমাদের বাঁচা সম্ভব না। তো এখানে দেখা যাচ্ছে যে আমার যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি না থাকতো, তাহলে দেখা যেত অক্সিজেনের মলিকুলটা গঠন হতো না, তখন শুধুমাত্র অক্সিজেন অ্যাটম হিসেবেই থাকতো, তখন আমরা হয়তো এক্সিস্ট করতাম না পৃথিবীতে। তো এরপরে চলে আসি আমরা যে কত ধরনের বন্ড আছে, কেমিক্যাল বন্ড কত ধরনের বন্ড আছে স্যার? প্রথম আসে স্যার আমার কোভ্যালেন্ট বন্ড আছে, যেখানে ইলেকট্রন হচ্ছে শেয়ার করে। আমি এখানে বিস্তারিত এগুলো যাচ্ছি না, কেন যাচ্ছি না, কারণ এগুলো তোমরা ইন্টারমিডিয়েট সব পড়ে আসছো বা তোমরা সব জানোই না। এখানে আছে কি কোভ্যালেন্ট বন্ড আছে, তারপরে কি আয়নিক বন্ড আছে, ইলেকট্রন ট্রান্সফার হয়, যেমন একটা লাস্ট শেল থেকে ইলেকট্রন ডোনেট করে দেয়, আরেকজন সেটাকে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এরপরে চলে আসি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। এখানে হচ্ছে যেটা হয় যে লং পেয়ার, যখন একটা কম্পাউন্ড গঠন হয়ে যায় তারপরে সেটা ইলেকট্রন মানে শেয়ার হয় না, যেটাকে বলা হয় লং পেয়ার ইলেকট্রন বা যেটাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন বাংলায়। ঠিক আছে, তো এই ইলেকট্রনটা যদি কেউ ডোনেট করে দেয় আরেকজনকে, ওই নতুন আরেকটা বন্ড ফর্ম করে, সেটাকে বলা হয় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এরপর হচ্ছে মেটালিক বন্ড। এখানে হচ্ছে ক্যাটায়ন, মানে পজিটিভ যে চার্জগুলো থাকে সেই চার্জগুলো হচ্ছে ইলেকট্রন সিট, তার মানে হচ্ছে মনে হয় বেশি আছে না, অসংখ্য পজিটিভ চার্জ ভেতরে ছোট ছোট নেগেটিভ চার্জ থাকে, অন্য মেটাল বা অন্য নন মেটাল যদি থাকে সেখানে, বা ইম্পিউরিটি যখন থাকে আর কি। তো সেই ক্ষেত্রে যে বন্ডটা পাবে সেটাকে বলা হয় মেটালিক বন্ড। ঠিক আছে, এরপরে চলে আসি হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড আমরা কিন্তু এর আগে পড়ছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি, লাস্ট চ্যাপ্টারে পড়ছি। তো এই ইলেকট্রোনেগেটিভিটির কারণে দেখা যায় যে শেয়ারকৃত ইলেকট্রন যখন একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে দুইটা মলিকুল, দেখা যাবে যে এই দুটো মলিকুল হয়, এদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন কেউ না কেউ যদি টেনে নেবে, নেওয়ার ফলে
পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ চার্জের উৎপত্তি হয়, সেই জায়গা থেকে পরবর্তীতে কি হয়, হাইড্রোজেন বন্ড গঠন হয় এবং এটা একটা দুর্বল একটা বন্ড গঠন হয়। ঠিক আছে, তো এরপরে আমরা একটু বেসিক থিওরিতে যাই যে আমার কেন বন্ডগুলো গঠন হয়, বা আমরা এখানে বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড এবং আয়নিক বন্ড নিয়ে আমরা একটু আলোচনা করব এবং পরবর্তীতে আমরা যে বললাম যে ব্যালেন্স বন্ড থিওরি বা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, এই দুটো থিওরি নিয়ে আমরা আলোচনা করব এবং বন্ড অর্ডার, যেমন আমার দুটো অক্সিজেনের মাঝে যখন একটা মলিকুল গঠন করে তখন কয়টা বন্ড থাকে, দুইটা বন্ড থাকে। সিমিলারলি আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেন গ্যাসের ভিতরে কয়টা বন্ড থাকে, তিনটা বন্ড থাকে। এই বন্ড অর্ডারগুলো আমরা বের করার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, একটু পড়ালেখা করব। ঠিক আছে, যে কেন হয় বন্ড অর্ডার বা বন্ধন ক্রম বলতে হয়, তাই না? পড়া আছে এগুলো, পড়া নাই না, শর্ট সিলেবাসে বাদ পড়ে গেছে। আচ্ছা, বাদ পড়লে সমস্যা নেই, এখন আমরা পড়বো, এগুলো শিখবো যে নাইট্রোজেনের ভিতরে কেনই তিনটা বন্ড আসে, বা হাইড্রোজেনে কেন একটা সিঙ্গেল বন্ড থাকে, বা যে কোনো কম্পাউন্ড গঠনের ক্ষেত্রে এটা আমরা বের করে ফেলতে পারি যে কার সাথে কে কয়টা বন্ড গঠন করবে। ঠিক আছে, না এখানে একটু বুঝতে পারবো পরে যখন বলবো। আচ্ছা, এখন চলে আসি আমরা স্যার লুইস থিওরি। এই ভদ্রটা হচ্ছে বিজ্ঞানী লুইস, একজন জার্মান বিজ্ঞানী। ইনি প্রথম একটা থিওরি দেয়, গিলবার্ট লুইস 1916 সালে একটা থিওরি দেয়। সেই থিওরিটা হচ্ছে কি, যে অ্যাটমগুলা আমাদের যে স্ট্রাকচার আমরা চিন্তা করি, লাস্ট শেলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো হয় সে ডোনেট করবে, না হলে সেখানে তার যদি কম থাকে তাহলে সে অ্যাকসেপ্ট করবে কারণ থেকে, অথবা যদি মাঝামাঝি কোনো কন্ডিশন থাকে যে মনে করো তিনটা লাগবে বা চারটা লাগবে বা এরকম যদি হয়, সেক্ষেত্রে তারা শেয়ার করে, দুজনকে দুটা অ্যাটম একসাথে হয়ে শেয়ার করবে এবং দেখা যাচ্ছে তখন দুইজনের অষ্টপূর্ণ হবে, অথবা ডুয়েট বা হিলিয়ামের স্ট্রাকচারটা তখন তারা নেই করবে। এখন সবাই মোটামুটি নোবেল গ্যাসের কাছে যেতে চায়, সেটাই বলছে। এরপরে তিনি বলছে যে অক্টেট গ্রুপ, এটা মোটামুটি আমরা সবাই জানি, লাস্ট শেলে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি ফুলফিল, মানে সেই কক্ষপথ বা সেই শেলটা হচ্ছে ইলেকট্রন দ্বারা ফুলফিল, সে ডোনেটও করবে না, সে অ্যাকসেপ্টও করবে না বা শেয়ারও যাবে না, কারণ সে ফুলফিল। এখন একটা মাত্র একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে স্যার যে হাইড্রোজেন বা হিলিয়াম, যেটাকে বলা হয় ডুয়েট, যেটাকে বলা হয় ডুয়েট বা বাংলা যেটাকে বলা হচ্ছে দুইয়ের নিয়ম। মনে পড়ে একটু, এগুলো কিন্তু পড়া আছে, এই জন্য আমি আর করতেছি না। এখানে দেখো যে এখানে এটা মনে হচ্ছে আমার কাছে, যেটা মনে হয় কাছে এখানে ভুল আছে, সমস্যা স্ট্রাকচার। এখানে দেখো লাস্টে একটা শেল আছে, একটা শেলে এই লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা সে যদি ডোনেট করে দিতে পারে তাহলে এই শেলটা তার ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখন এই শেলটা যখন ভ্যানিশ হয়ে যাবে তখন এটা তার হচ্ছে লাস্ট শেল হয়ে যাবে। তো এই শেলে তখন কয়টা ইলেকট্রন আছে স্যার? 8টা। ঠিক আছে, তখন সে অক্টেট রুলটা ফলো করতেছে এবং যখন সে 8টা হয়ে যাচ্ছে তখন কিন্তু সে ইনার গ্যাসের ভূমিকা পালন করবে। সে কারোর সাথে রিঅ্যাকশন করবে না বা কারোর সাথে নতুন কোনো কম্পাউন্ড গঠন করার চেষ্টা করবে। সিমিলারলি এই অ্যাটমটাকে যদি আমরা চিন্তা করি, এই অ্যাটমে দেখো লাস্ট লাল লালগুলো হচ্ছে ইলেকট্রন, এই জায়গাটায় হচ্ছে কয়টা আছে? 7টা আছে। সে যদি একটা নেয় তাহলে তার অক্টেট রুলটা ফলো করবে বা মানে লাস্ট শেলে 8টা ফিল আপ হয়ে যাবে। তো সেখান থেকে দেখা যাচ্ছে এই যেটা ডোনেট করবে সেটা তার বেশি বাড়াবে, কেউ না কেউ সেটাকে অ্যাকসেপ্ট করবে। তো পরবর্তী দেখা যাচ্ছে এই বি এটা যদি অ্যাকসেপ্ট করে এই জায়গাটা, তখন দেখা যাচ্ছে এরকম একটা ফর্ম তৈরি হবে। ঠিক আছে, এখন এরকম একটা ফর্ম তৈরি হবে, তখন দেখো এর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 8টা। সেও অক্টেট রুল ফলো করছে। এর লাস্ট শেলে কয়টা আছে? 8টা। এও অক্টেট রুল ফলো করছে। এখন যারা ডোনেট করে তাদেরকে বলা হয় ক্যাটায়ন, পরবর্তীতে যে আয়ন গঠন ফর্ম করে পজিটিভ আয়ন ক্যাটায়ন, আর যারা রিসিভ করে তাদেরকে বলা হয় অ্যানায়ন। তাহলে এটা ক্যাটায়ন হচ্ছে অ্যানায়ন, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটো মিলে একটা কম্পাউন্ড গঠন করে, দুটো অ্যাটম মিলে একটা কম্পাউন্ড বা একটা মলিকুল ফর্ম করে। ঠিক আছে, এটা জাস্ট একটা বেসিক থিওরি। আর এছাড়া এখানে যদি এমন হতো যে এরা যদি ইলেকট্রন শেয়ার করতো, যে ডোনেট বা রিসিভ না করে, এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু একটা কম্পাউন্ড গঠন হয়ে গেছে। এটা কিসের মাধ্যমে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। সে ডোনেট করে, দুজন পাশাপাশি চলে আসছে, লাস্ট শেলটা এ একটা শেয়ার করছে এটা, আর এ হচ্ছে এই লাল একটা শেয়ার করছে। এবার দেখো এটা যদি আমরা বন্ধ করে রাখি তাহলে লাস্ট শেলে কয়টা আছে? 8টা। আবার এই পাশে যদি এটা বন্ধ করে রাখি তাহলে এখানে কয়টা আছে? 8টা। ঠিক আছে, আচ্ছা।
এরপর চলে আসি আমরা লুইস থিওরির পরে আমরা চলে আসি লুইস সিম্বল। লুইস সিম্বল হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা এ যাবৎকাল এরকম ভাবে দেখানোর চেষ্টা করি। সাপোজ হাইড্রোজেনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আমরা কিন্তু অ্যাটমিক মডেলটা এইভাবে দেখানোর চেষ্টা করছি, তাই না? এই একটা হচ্ছে ইলেকট্রন। এখন লুইস থিওরি অনুযায়ী আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারটা এইভাবে আঁকবো। এখন আমরা যেটা করব, মাঝে একটা সিম্বল দিব, হাইড্রোজেন সিম্বল, আর এর এই মনে করে এটা না হয় একটা শেল আছে, এই জন্য আমি একটা আঁকলাম। এখন যদি আমি এখানে হাইড্রোজেনের পরিবর্তে আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম, আচ্ছা এখানে আমরা এটা এইভাবে লিখি। এখন আমরা যদি একটু সোডিয়ামের কথা চিন্তা করি, তাহলে দেখেন এতগুলো শেল কিন্তু আমার আঁকা লাগতেছে, তাই না? এবং এখানে দুইটা দেখানো লাগতেছে, তারপরে হচ্ছে তোমার এখানে 8টা, তারপর লাস্ট শেল একটা দেখানো লাগতেছে, ঠিক আছে? তো বিজ্ঞানী এটাকে বলা হয় অ্যাটমিক স্ট্রাকচার। এখন লুইস স্ট্রাকচারটা কেমন? লুইস স্ট্রাকচার বলতেছে কি না, আমার শুধুমাত্র সিম্বলটা লাগবে। সিম্বল কি? সোডিয়াম। তাহলে আমি যদি এখানে চিন্তা করি এটা হচ্ছে সোডিয়াম, আর এর শুধুমাত্র লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন আছে শুধুমাত্র সেই ইলেকট্রনটাই হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করতে হবে সামনে বা এর চার সাইডে। মনে করি এখানে একটা আছে, এই যে একটা, ঠিক আছে? এটা একটা গেল। এরপরে দেখো এখানে একটা পিরিয়ডিক টেবিল দেওয়া আছে, এরকম এখানে অনেক কিছু লেখা আছে। আমি বলতেছি যে হাইড্রোজেনের একটা, মানে এই সেটা সবার একটা, এরপর হচ্ছে দুইটা, মানে এরকম ভাবে সবাইকে দেখাইছে, শুধুমাত্র লাস্ট শেলের ইলেকট্রনগুলো দেখাইছে, ঠিক আছে? এখন আমি যদি পরীক্ষায় দিই যে কোনো একটা কম্পাউন্ড গঠনের ফর্মুলাটা দেখাও যেটা হচ্ছে লুইস থিওরি ফলো করে, তখন কিন্তু তোমরা যদি এই অ্যাটমিক স্ট্রাকচার একে যদি আমাকে বোঝানোর চেষ্টা করো, লাভ নাই। সঠিক সবকিছুই সঠিক কিন্তু হবে না, তখন কিন্তু আমার এইভাবে দেখাইতে হবে, ঠিক আছে? হাইড্রোজেনটাকে এইভাবে দেখাইতে হবে, স্ট্রাকচারগুলো এরকম ভাবে হবে। আমি দেখাবো একটু পরে তোমাদের নতুন কিছু কম্পাউন্ড গঠন হয়। এখন এরপরে চলে আসে যে ডট, যেগুলো একটা করে সাইডে ডট রাখতেছি, এই ডটগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? এরপর দেখো একটা যখন তখন সিঙ্গেল আছে, দুইটা যখন আছে দুই পাশে আছে, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমরা বন্ধন যখন গঠন করার ক্ষেত্রে এক জায়গায় করে ফেলি, তিনটা থাকলে এরকম থাকবে, চারটা থাকলে এরকম থাকবে। যখন চারের অধিক হবে তখন যে কোনো একটা পেয়ার করবে, যে কোনো একটা পেয়ার, মানে এই দেখো এখানে দেখো এই যে এটা কি পাস, এই দুটো কিন্তু পেয়ার করছে, আর বাকি তিনটা যখন আরেকটা যোগ হবে তখন আরেকটার সাথে পেয়ার করবে, যে কোনো আরেকটার সাথে পেয়ার করবে, তারপর আরেকটা যোগ হবে আরেকটার সাথে পেয়ার করবে, এরকম ভাবে। যেমন আমি যদি দেখি এখানে মনে করো যে এ যদি একটা থাকে তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, যদি দুইটা থাকে তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। এখন বন্ধন গঠনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক জায়গায় লিখে এখানে দিয়ে দিই, ঠিক আছে? যদি তিনটা থাকে তাহলে মনে করো এখানে আরেকটা দিলাম, মানে ছাড়া ছাড়া। চারটা থাকলেও মনে করো আমি এখানে দিলাম। এরপরে যখনই 5 নম্বরটা আসবে, যখনই 5 নম্বর ইলেকট্রনটা আসবে, তখন সেটা এই চারটার ভিতরে যে কোনো একটার সাথে যুগ্ম অবস্থায় থাকবে, সেটা আমি ধরে নিলাম এখানে থাকবে। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর কি সেটা এখানে বা যেখানে এক জায়গায়, এটা ধরলাম 6 নম্বর, এটা ধরলাম 7 নম্বর, আর এটা ধরলাম, কথা বুঝতে পারছো? এই রোজগুলো এখানে কিন্তু দেখানো আছে। আচ্ছা, তারপর আমরা একটু পরের পরবর্তীতে চলে যাই। এখানে দেখো লুইস স্ট্রাকচারটা দেখানো আছে। যেমন এর আগে এখানে একটা एग्जांपल দেওয়া আছে হাইড্রোজেন কিভাবে বন্ড ফর্ম করে, তাই না? এখন হচ্ছে হাইড্রোজেন কিভাবে বন্ড ফর্ম করে। তো আমরা কিন্তু এটা জানি, আমরা এর আগে দেখো এরকম ভাবে দেখাইছিলাম মনে হয়, তাই না? যে হাইড্রোজেনের একটা শেল আছে এখানে, এরপরে শেল হচ্ছে মনে করো এখানে আরেকটা আসবে, এই শেল হচ্ছে এটা একটা হাইড্রোজেন, মনে করো এটা আমি অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে ভালো বুঝতে পারবা। মনে করো এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে? এটা হচ্ছে এই হাইড্রোজেন থেকে আসছে, আর এই হাইড্রোজেন থেকে আসছে ব্ল্যাক টাইপস, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা দেখাইতাম, এখন আমরা লুইস স্ট্রাকচার যখন ফলো করব তখন আমরা এইভাবে দেখাবো না, আমরা দেখাবো দেখো এখানে আমরা অনেকভাবে দেখাতে পারি। যেমন এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা হচ্ছে লুইস স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, এটা হচ্ছে লুইস স্ট্রাকচার, ঠিক আছে? এখন আমার পরীক্ষা যদি আমি দিয়ে দিই যে explain the covalent bond between hydrogen following by following
লুইস স্ট্রাকচার, তখন কিন্তু ওই যে তোমার আগে যেগুলো করছো এই যে এইগুলো তখন কিন্তু তোমার দেওয়ার দরকার হবে না, তখন আমরা এই ধরনের তৈরিগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন দেখো আমরা যদি হাইড্রোজেনের কথা যদি চিন্তা করি, তাহলে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনের লাস্ট ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে? একটা। তো সেটাকে যদি আমি যদি এখানে লিখি, আবার আরেকটা হাইড্রোজেনের সাথে তো যুক্ত হবে, তাই না? তাহলে আরেকটা হাইড্রোজেনের সাথে সে যদি যুক্ত হয়, তাহলে তার লাস্ট শেলে কয়টা আছে? একটা। পরবর্তীতে এরা যদি শেয়ার করে, তখন দেখা যাবে যে এখান থেকে একটা বন্ধন গঠন হবে না? এইভাবে এই যে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন তৈরি হয় এবং পরবর্তীতে একটা মলিকুল, সেটা হচ্ছে H2 গ্যাসিয়াস মলিকুল ফর্ম করে। কথা কি বুঝতে পারছো? এখানে এই ইলেকট্রন শেয়ার করছে, ওরা একটা বন্ড ফর্ম করছে এবং পরবর্তীতে সেটা একটা গ্যাসিয়াস স্টেজ তৈরি করছে। মনে থাকবে? আচ্ছা, তারপরে দেখো এখানে আমরা যদি চিন্তা করি সিঙ্গেল বন্ড কিভাবে ফর্ম করে, ডাবল বন্ড কিভাবে ফর্ম করে বা ট্রিপল বন্ড কিভাবে ফর্ম করে, আমরা এখন যদি এই জায়গাটা হাইড্রোজেন না চিন্তা করে আমরা যদি অক্সিজেন চিন্তা করি স্যার, তাহলে কি হতো? আমরা যদি অক্সিজেন যদি চিন্তা করি, তাহলে দেখো অক্সিজেনের কয়টা লাস্ট শেয়ারে? দুইটা। শিওর দুইটা? দুই, পাঁচটা, সাতটা, ছয়টা, দুই ছয়, তাই না? আটটা টোটাল। এখন এই ছয়টাকে তাহলে আমরা কিভাবে দেখাই? স্যার ছয়টা তো জোড়া অবস্থায় আছে। হ্যাঁ স্যার, আমি বলতেছি। এই ছয়টাকে আমরা দেখাতে পারি প্রথম কি চারটা এরকম ভাবে, 1 2 3 4, তাই না? এরপরে একটা একটা করে যখন আসবে, ধরলাম আমি একটা এখানে গেল, আরেকটা এখানে দিলাম, কয়টা আছে দেখো? দেখো ছয়টা। এখন আমরা যদি চিন্তা করি যে এরকম আরো একটা অক্সিজেন আছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এই জায়গাটা, তাহলে একবার আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো তো ঠিক আছে কিনা? এখন এখন এখানে এই যে দুটো ইলেকট্রন বা এই দুটো ইলেকট্রন এরা কি করে? শেয়ার করে, কারণ এরও দুইটা লাগবে, এরও দুইটা লাগবে। এই দুইটা এই যদি এই দুটো শেয়ার করে, তাহলে এর অষ্টক ফিল হচ্ছে, অক্টেট রুল ফলো করতেছে। আবার এ যদি এই দুটো শেয়ার করে, তাহলে এর সাথে কি হচ্ছে? অক্টেট রুল ফলো করতেছে। এখন দেখো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ইলেকট্রন এর সাথে বন্ড ফর্ম করে, এই ইলেকট্রন এর সাথে বন্ড ফর্ম করে এবং ফাইনালি দেখা যাচ্ছে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন গঠন করে, যেটা পরবর্তীতে O2 হিসেবে আমরা দেখতে পাই। ক্লিয়ার? এখন লুইস স্ট্রাকচার দিলে পারা যাবে। স্ট্রাকচারটা এইভাবে দেখে, ঠিক আছে? এখন ট্রিপল বন্ড যদি হয় স্যার, ট্রিপল বন্ড আমরা নাইট্রোজেনের একটা এক্সাম্পল দেখতে পারি। নাইট্রোজেনের কত লাস্ট শেলে কয়টা থাকে? নাইট্রোজেনের লাস্ট শেলে থাকে হচ্ছে কয়টা? পাঁচটা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা কি? পাঁচটা। এখন বন্ধন গঠনের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে একটাকে আমি এখানে এই সাইডে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তাহলে আমি আরেকটা এখানে দিয়ে দিলাম, এটা হলো এটা দিলাম। সিমিলারলি এখন আমি যদি এটাকে আরেকটা নাইট্রোজেন, একইভাবে এখানে দেখো এই ইলেকট্রন দিয়ে এটা বন্ধন গঠন করলো, এই ইলেকট্রন দিয়ে এটা বন্ধন গঠন করলো, এটা দিয়ে এটা বন্ধন গঠন করলো, কয়টা বন্ধন হলো? ট্রিপল। তো এইভাবে আমরা লুইস থিওরির মাধ্যমে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড সকল ধরনের বন্ডগুলো আমরা এক্সপ্লেইন করতে পারি। এখানে দেখো স্যার কার্বনিক স্টারটা বুঝি না স্যার, কার্বনের দেখাচ্ছি। এখন দেখো এখানে আমার সিঙ্গেল বন্ডের কথা বলা হয়ে গেছে, ডাবল বন্ড বললাম, ট্রিপল বন্ড বললাম। এখন বললাম স্যার লং পেয়ার ইলেকট্রন কি জিনিস? আমি যেটা অনেক আগেই বলছি, এখানে দেখো আমার নাইট্রোজেনে টোটাল লাস্ট ছিল ইলেকট্রন ছিল কয়টা? ইলেকট্রন ছিল হচ্ছে 5টা। এখান থেকে 3টা হচ্ছে বন্ধনে আবদ্ধ অবস্থায় আছে, কিন্তু এই মুহূর্তে খোলা আছে কয়টা? 2টা খোলা আছে স্যার, এটা আর এটা, মানে যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এখন যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই তাদেরকে বলা হয় হচ্ছে লং পেয়ার ইলেকট্রন। তাহলে আমরা যদি চিন্তা করি যে বলি নাইট্রোজেন গঠনে কয়টা লং পেয়ার ইলেকট্রন থাকে? 2টা নাকি 2 জোড়া? 2 জোড়া, আচ্ছা 2 পেয়ার। আর যদি সংখ্যাই বলতে চাই তাহলে 4টা, ঠিক আছে?
কারণ কি এইখানে এক জোড়া আবার এইখানে এক জোড়া, কয় জোড়া হলো? দুই জোড়া। তো এইগুলোকে বলা হচ্ছে লং পেয়ার ইলেকট্রন। এরপর আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি তাহলে অক্সিজেন ও ডাবল বন্ড ও, এখানে লং পেয়ার ইলেকট্রন কয়টা ছিল? এরকম ছিল না? তাহলে দেখো এই পাশে হচ্ছে দুই পেয়ার, এই পাশে দুই পেয়ার, টোটাল হচ্ছে চার পেয়ার। ঠিক আছে, চার পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে লং পেয়ার অবস্থায় ছিল। এরপর আসি স্যার বন্ড পেয়ার বা বন্ডিং পেয়ার। এখানে দেখো এই যে তিনটা, এই তিনটার সাথে তিনটা কানেক্ট হয়েছে, তার মানে এই তিনটা কয়টা হলো? ছয়টা। এখন ছয়টা মিলে কয়টা পেয়ার গঠন করবে? তিনটা। তাহলে আমি কি বলতে পারি এখানে হচ্ছে বন্ড পেয়ার হচ্ছে 3 পেয়ারস, এখানে বন্ড পেয়ার কত? 2 পেয়ারস। হাইড্রোজেনের জন্য কত ছিল? 1 পেয়ার। ঠিক আছে, এখন আমরা যদি একটু কার্বন বা কার্বন টেট্রাক্লোরাইড এই একটু আলোচনা করি। কার্বন টেট্রাক্লোরাইডের ফর্মুলা কি? মলিকুলার ফর্মুলা CCl4। CCl4। তারপরে বলতে একটু যে ক্লোরোফর্মের ফর্মুলা কি জানা আছে কারো? ক্লোরোফর্ম জি স্যার। হ্যাঁ, শেষে স্যার Cl থাকবে তিনটা Cl আর S থাকবে একটা মাঝখানে। আরো তো মানে কি ফুল ফর্মুলাটা কি? CCl এটা হচ্ছে ক্লোরোফর্ম। আচ্ছা, এখন আমি যদি আজকে বোঝাই হচ্ছে তোমার ক্যালসিয়াম সরি কার্বন টেট্রাক্লোরাইড, পরীক্ষায় যদি ক্লোরোফর্ম দিই সমস্যা হবে না? আচ্ছা ঠিক আছে। এখন দেখো কার্বন টেট্রাক্লোরাইড, এখন এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা থাকে? নরমালি মেটাল যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সেন্ট্রাল। তো এখানে দেখো আমি যদি কার্বন চিন্তা করি, কার্বন, এই কার্বনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? লাস্ট চারটা। তাহলে এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। ঠিক আছে, এরপরে দেখো আর কি আছে? ক্লোরিন আছে কয়টা? 4টা। এখন ক্লোরিনের লাস্ট শেলে কয়টা আছে? 7টা। তাহলে আমরা যদি এখানে যদি ক্লোরিনকে রাখি, এই তোমার এগুলো কি দেখা যাচ্ছে? দেখো আমি ছোট করে লিখতে দিই। স্যার দেখা যায়। আচ্ছা, এটা কি লুইস স্ট্রাকচার? এই লুইস স্ট্রাকচার দেখো এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনটা বন্ড ফর্ম করবে, তাহলে এটা যদি একটা বন্ড যদি ফর্ম করে এই ইলেকট্রনের সাথে এটা কি বন্ড ফর্ম করবে? এটা বন্ড ফর্ম করবে। সিমিলারলি এটা বন্ড ফর্ম করলো। ঠিক আছে, এটা বন্ড ফর্ম করলো। এখন এটা কিসের স্ট্রাকচার পাইলাম? কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইডের আমি যদি বলি যে লুইস স্ট্রাকচারটা কি দেখাও, তাহলে এটা দেখাতে হবে। তখন যদি তুমি যে গোল 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 এঁকে যদি অ্যাটমিক স্ট্রাকচার দেখাই ফেলো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবো। এর জন্য কোশ্চেনের যখন আমি তুমি দিব আমি তোমাকে, তখন কোশ্চেনটা একটু ভালো করে পড়বো যে আমি আসলে কি চাইছি, মনে থাকবে? আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটা যদি চিন্তা করি যে তোমার লং পেয়ার কয়টা, বন্ড পেয়ার কয়টা? এখানে লং পেয়ার ইলেকট্রন কয়টা, বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? বন্ড পেয়ার হলো 1 2 3 4 চারটা। আচ্ছা, বন্ড পেয়ার হচ্ছে 4 পেয়ার। আচ্ছা, আমি এখানে লিখি বন্ড পেয়ার হচ্ছে কয়টা? 4 পেয়ার। ওকে, আর লং পেয়ার 12 12 পেয়ার। আচ্ছা, এটা খুবই ভালো একটা কথা বললাম। এখন আমি যদি বলি কার্বন টেট্রাক্লোরাইডে ক্লোরিনের লং পেয়ার কয়টা ইলেকট্রন আছে? স্যার, ক্লোরিনের লং পেয়ার কয়টা ইলেকট্রন আছে? ক্লোরিনের লং চারটা। লং পেয়ার সরি নাই স্যার, নাই নাই নাই। ক্লোরিনের লং পেয়ার শোনো, এবার আমি বলি, আমি যখন শুধুমাত্র ক্লোরিনকে স্পেসিফাই করে দিব তাহলে এখানে একটা ক্লোরিন থেকে আউট করতে হবে। তাহলে একটা ক্লোরিনে কয়টা লং পেয়ার আছে স্যার? 3 পেয়ার। আর যদি আমি বলি যে কার্বন টেট্রাক্লোরাইডে কতগুলো লং পেয়ার আছে? তো মাঝখানে একটা আছে কার্বন, কার্বন তো স্যার নাই। আমি তো কার্বনের কথা বলি নাই। কার্বন ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? কোশ্চেন যদি জাস্ট একটু চেঞ্জ করে দিলে কিন্তু এটাই হয়। আমি যদি বলি কার্বন টেট্রাক্লোরাইডে কতগুলো লং পেয়ার আছে? 12টা। আমি যদি বলি যে কার্বন টেট্রাক্লোরাইডে ক্লোরিনে কয়টা আছে, তখন হচ্ছে
ঠিক আছে, এরকম মতো বলতে পারে স্যার ক্লোরাইডে বন্ড পেয়ার কয়টা আছে একটা বলতেই পারি। এখন দেখো এইগুলো কিন্তু আমি অলরেডি দেখাই দিচ্ছি যে ইলেকট্রন কিভাবে শেয়ার করে। এই যে হাইড্রোজেন হাইড্রোজেন একটা পরবর্তী পাশাপাশি এখানে সেটা হচ্ছে বন্ড ফর্ম করবে। পানিটাও এখানে দেখানো আছে, দেখো এই দুটো হচ্ছে বন্ড পেয়ার বোঝাচ্ছে আর এই দুটো হচ্ছে লং পেয়ার পানির ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো কোভালেন্ট বন্ড ফর্ম করছে, খুবই ভালো। এখানে একটু এই নিচে দেখো দুটো আছে, কিন্তু দুটো তোমরা ভুলে যাবে না, এই দুটো আছে উপরে দুটো আছে, চারটা। এখানে হচ্ছে টু পেয়ার হচ্ছে লং পেয়ার আর বন্ড পেয়ার হচ্ছে কত টু পেয়ার। ওকে, তো এই স্লাইডে মনে হয় আমার তোমাদের কিছু বোঝানোর দরকার আছে। এবার আমি এতক্ষণ যা যা আঁকলাম থেকে বুঝলাম, বোঝানোর পরে দেখো এখানে কিছু নিয়ম আছে যে আমি কিভাবে, আমি যখন লুইস স্ট্রাকচার তোমাদেরকে দিব পরীক্ষায়, যে বললাম যে হাইড্রোজেন বা মিথেন, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে মিথেনের স্ট্রাকচার কিভাবে লুইস স্ট্রাকচার দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি, পারা যাবে না যে কার্বন টেন্টাকেল রয়ে গেছে। হ্যাঁ, তো এখন তুমি দেখো এর একটা নিয়ম আছে। প্রথম হচ্ছে ডিটারমিনেন্ট নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। আমার যতগুলো মনে করো আমার যদি এরকম থাকে যে আমি মিথেন দিই পরীক্ষায় CH4, তাহলে আমি এখানে কার্বন আর হাইড্রোজেন এই দুটো মাত্র অ্যাটম আছে এখানে, তাহলে কার্বনের লং পেয়ার কয়টা থাকবে, সরি লং পেয়ার না, ব্যালেন্স ইলেকট্রন কয়টা থাকবে সেটাকে আমার কাউন্ট করতে হবে। কার্বনের কয়টা, চারটা, হাইড্রোজেনের কয়টা, একটা। এগুলো আমার কাউন্ট করে ফেলতে হবে। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বরে বলতেছে কি অ্যারেঞ্জ অ্যাটম ইন প্যাটার্ন টু শো, তার মানে কোথায় কয়টা অ্যাটমের চার সাইডে কতগুলো ইলেকট্রন কিভাবে থাকবে সেগুলোকে অ্যারেঞ্জ করো। এখন আমরা যদি কার্বনকে মনে করি এখানে লিখি কয়টা ইলেকট্রন, চারটা, এই চারটাকে আমি কি অ্যারেঞ্জ করব। ঠিক আছে, এরপর হাইড্রোজেন আছে কয়টা স্যার, চারটা, এই হাইড্রোজেনকে আমি অ্যারেঞ্জ করব। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে। এরপর দেখো কি বলছে, কমপ্লিট ব্যালেন্স শেল বাই অ্যাডিং লং পেয়ার ইলেকট্রন টু দ্য atoms connected to the center atom। এবার আমি কি করব, কানেক্ট করব একটা একটা সাথে। এখন এই অ্যাটমের সাথে এটা কানেক্ট করব, সেন্ট্রাল অ্যাটমের সাথে, এটার সাথে এটা কানেক্ট করব, এটার সাথে এটা কানেক্ট করব, এটার সাথে এটা কানেক্ট করব। ঠিক আছে, এরপরে দেখো কি বলতেছে, এরপরে বলতেছে ম্যাচ দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন স্ট্রাকচার টু দ্য নাম্বার অফ ক্যালকুলেটিং স্টেপ 1। যেমন এখানে দেখো এটা ক্যালকুলেশন কিভাবে করবে, বলতেছে ইফ অল ইলেকট্রনস আর ইউজড। ওকে, ডান। এখানে যেটা করছে দেখ সব ইলেকট্রনগুলো কিন্তু ইউজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। কিন্তু এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু চিন্তা করো, এই কার্বন টেট্রাক্লোরাইডে কিন্তু আমার সব ইলেকট্রনগুলো ইউজ হয় নাই। ঠিক আছে, এইখানে আমাকে ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে স্যার, যে লং পেয়ার কয়টা আছে, বন্ড পেয়ার কয়টা আছে, এগুলো আমি ক্যালকুলেশন করব। এরপর কি বলছে, কমপ্লিট অক্টেট আয়রন আছে। এবার আমি অক্টেট রুলটা ফলো করছি কিনা আমি সেটা দেখব। দেখো এই জায়গাটা কার্বনের কয়টা ছিল, চারটা। এরপরে সে আরো চারটার সাথে কি বন্ড ফর্ম করছে, তার মানে সেগুলো তার শেয়ারে চলে আসছে শেয়ার। তাহলে এখানে কয়টা হচ্ছে, 4 4 8 8টা। ওকে, ডান, এটা হচ্ছে ডান, অক্টেট রুল ফলো করছে। এবার আমরা হাইড্রোজেনের দিকে আসি। হাইড্রোজেনের দিকে দেখো এই হাইড্রোজেন ফিল আপ করছে, তার একটা ছিল আর একটা বন্ড ফর্ম করছে, তাহলে দুইটা। এই হচ্ছে ডুয়েট রুল ফলো করছে, এই ডুয়েট রুল ফলো করছে, এই ডুয়েট রুল, এই ডুয়েট রুল। একই রকম ভাবে এখানে চিন্তা করে দেখো সবাই কিন্তু অক্টেট রুল ফলো করছে। আর এরপরে এই জায়গাটা যে ক্যালকুলেশনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে বন্ড পেয়ার, লং পেয়ার কয়টা আছে। ঠিক আছে, এখন আমি যদি স্যার দেই, এগুলো পারা যাবে না পরীক্ষায়, জাস্ট স্ট্রাকচারটা দেখে একটু বোঝা বর্ণনা করতে হবে যে এখানে হচ্ছে স্যার এটা এতগুলো ব্যালেন্স ইলেকট্রন ছিল, তো এর স্ট্রাকচার হচ্ছে এইটা, এরপরে এতগুলো হচ্ছে তোমার বন্ড পেয়ার ছিল, এতগুলো লং পেয়ার ছিল, টোটাল স্ট্রাকচারটা একে তোমাকে বুঝাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি একটা দুইটা। তুমি কি খাতা কলমে বের করো? খাতা কলমে বের করো। এখানে দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে, এই যে সাপোজ হাইড্রোজেন কি দেওয়া আছে, ক্যালসিয়াম কি, অ্যালুমিনিয়াম, কার্বন সব কিছু দেওয়া আছে। স্যার বারবার যদি বাইরে দেওয়া সম্ভব, আমি কোশ্চেন প্যাটার্ন বলে দিচ্ছি না কিভাবে কোশ্চেন করবো, ক্লাসের দিকে মনে করছি, আশা করছি ক্লাসের দিকে মনে দিলাম। ঠিক আছে, এরপর দেখো যে কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে বন্ড ফর্ম করছে এটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখো এখানে দুটো ইলেকট্রন ছিল, এখানে দুটো ছিল, এরপর দুটো বন্ড, দুটো বন্ড।
বন্ডিং পেয়ার হচ্ছে দেখো এখানে হচ্ছে কি দুই পেয়ার, এখানে দুই পেয়ার, টোটাল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বন্ড পেয়ার কত 4 পেয়ার 4 পেয়ার। আর লং পেয়ারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দেখো 2 আর 2 2 এটা 4 পেয়ার। এগুলো পারা যাবে না এখন দিলে। এখন ধরো আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? প্র্যাকটিসটা কি রকম হবে দেখো, এই যে ডাবল বন্ড ট্রিপল বন্ড এটাও কিন্তু আমি দেখাই ফেলছি অলরেডি, ঠিক আছে? তারপরে দেখো আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এটা প্র্যাকটিস করি তিনটা, পানিটা তো অলরেডি দেখাই ফেলছি, মিথানটা আমরা তো এঁকে ফেলছি অলরেডি, তাই না? তাহলে তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে H2CO H2CO মাঝেরটা প্র্যাকটিস করো। স্যার এবার আমি দেখাই দিচ্ছি, তোমরা একটু দেখো এটা। আমার কি ছিল এখানে কম্পাউন্ডটা H2CO, ঠিক আছে? এখানে আমি সেন্টার এখন কাকে ধরবো, কার্বনকে। সবসময় দেখবা যেটা হচ্ছে তোমার মানে যার কাছে যত বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে, তোমরা জাস্ট একটু চিন্তা করো, এর ব্যালেন্সে কয়টা ইলেকট্রন আছে? একটা। কার্বন আছে কয়টা? চারটা কিন্তু ছড়ানো ছিল। এর কয়টা আছে অস্ট্রেলিয়া? ছয়টা। তিনটা পেয়ার, সরি তোমার হচ্ছে দুইটা পেয়ারে থাকবে আর দুইটা সিঙ্গেল থাকবে, তাই না? টোটাল 6টা। অক্সিজেনের কি এরকম থাকবে না? দেখো তো স্ট্রাকচারটা যদি একই লুইস থিওরি অনুযায়ী, হ্যাঁ? তো এই সেন্ট্রাল অ্যাটম হবে সেটা যার সবথেকে বেশি সংখ্যক এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকে। তাহলে এখানে সবথেকে বেশি আছে কার্বন। দেখো কার্বনের কয়টা? 4। হাইড্রোজেনের কয়টা? 1। আর সবথেকে বেশি অযুগ্ম অবস্থায় মানে সিঙ্গেল ইলেকট্রন আছে কয়টা? কোথায়? কার্বন। ঠিক আছে? তো এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে লুইস স্ট্রাকচার আঁকবো। এই লুইস স্ট্রাকচার ক্ষেত্রে আমি তাহলে সেন্ট্রাল অ্যাটম কাকে নেব? কার্বনকে নেব। ঠিক আছে? এখন স্যার কার্বনের তাহলে কয়টা ইলেকট্রন ছিল? 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে? বুঝতে পারছো? তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে মনে করো আমার ভালো দেখানোর জন্য আমি এটাকে উপরে নিয়ে বসাবো। এরপরে আমার হাইড্রোজেন ছিল কয়টা স্যার? 2টা। মনে করো এখানে একটা আমি হাইড্রোজেন রাখলাম।
এরপরে স্যার আমি এখানে একটা হাইড্রোজেন রাখলাম, ঠিক আছে। আর এরপর অক্সিজেন ছিল কয়টা? একটা। অক্সিজেন একটা, ইলেকট্রন কয়টা? 6টা। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, ঠিক আছে। এখন দেখো তাহলে আমার এখান থেকে এখানে একটা সিঙ্গেল বন্ড ঘটবে, এখান থেকে এটার একটা সিঙ্গেল বন্ড ঘটবে, আর এখানে স্যার একটা ডাবল বন্ড ঘটবে। এটাই হচ্ছে ফর্মালডিহাইডের লুইস স্ট্রাকচার। বোঝা যাবে? পারা যাবে? লুইস স্ট্রাকচার দিলে আমি যদি 2-3টা কম্পাউন্ড দিয়ে দিই, এখানে বোঝাবো যে এখানে কি বলছে, এইগুলো কালেক্ট এন্ড অর্গানাইজ, অ্যানালাইজ, সলভ, থিংক অ্যাবাউট। পারা যাবে না? এখন দেখো আমরা যদি পরবর্তীতে আয়নিক বন্ড, এতক্ষণ আমরা কিন্তু চিন্তা করতেছিলাম লুইস স্ট্রাকচার কার জন্য? কোভালেন্ট বন্ড মানে সমযোজীর জন্য আমরা চিন্তা করতেছি। এখন যদি আমরা আয়নিক বন্ড চিন্তা করি, হ্যাঁ একটা যাবে ওই যে আগে আমরা এটাকে অ্যাটমিক স্ট্রাকচার এইভাবে আমরা দেখাইতাম, এখন এইভাবে দেখাবো না, আমরা ওই স্ট্রাকচারে ফিরে যাব। সাপোজ এখানে কি কি আছে, এটা দেখে তো মনে হচ্ছে সোডিয়াম, আর এটা আমরা ক্লোরাইড, হ্যাঁ ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। সোডিয়ামের এখান থেকে একটা ইলেকট্রন চলে যায়, চলে গিয়ে কি ক্লোরাইডের ভিতরে চলে আসে, এখানে তারপর আয়ন ফর্ম করে, তারপরে যুক্ত হয়, ঠিক আছে। তো আমরা এটাকেও যদি লুইস স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা করতে চাই তা, ঠিক আছে, তখন আমরা এরকম গোল বলে যে অ্যাটমিক স্ট্রাকচার এগুলো আমরা কি দেখাবো না। পরীক্ষা ফলে যদি আসে আমরা এত বড় বড় স্ট্রাকচার আমরা দেখাবো, ঠিক আছে। কেমন দেখাবো? দেখো এখানে যা বলছে এগুলো মোটামুটি সবই যা। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ইজ ক্লোজলি প্যাকড অপোজিটলি চার্জ আর আয়ন, দুটো অ্যানায়ন, একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন তৈরি হবে। এরপরে বলতেছে ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, এরা হচ্ছে ইলেকট্রন ডোনেট করে দিবে, আর হচ্ছে অ্যানায়নটা নেগেটিভ চার্জ যুক্ত, এরা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তো এখন লুইস স্ট্রাকচারটা কেমন হয় আমি একটু দেখাই একটা। দেখো এখানে এই সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আমি এটাকে আঁকবো। দেখো একটা ইলেকট্রন ছিল, এই লাস্ট শেলে ইলেকট্রনটা চলে গেল ক্লোরাইডের কাছে, ঠিক আছে। চলে যাওয়ার পরে সোডিয়াম আয়ন হয়ে গেল, আর ক্লোরাইড একটা নিল, নিয়ে নেগেটিভ চার্জ হয়ে গেল, ঠিক আছে। এরপরে জাস্ট এই ইলেকট্রন ট্রান্সফার এটা নিউরাল স্ট্রাকচার ধারণ করলো, আর এটা কি পারা যাবে। এখন দিলে একটা যদি আমি একটা সার্কুলার তোমাদেরকে করতে দিই, এটা করতে কেমন পারবা? আচ্ছা এটা করো তো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা তো কোভালেন্ট বন্ড। একরান্ত কি অবস্থা বুঝছে? জি না, কোনো রেসপন্স পাই না ক্লাসে। সব চেঞ্জ করে দিয়েছে। আয়নিক স্ট্রাকচার দেখে আচ্ছা দেখ আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের এটা, এরপর আরেকটা স্যার এইটা আর স্যার আয়নিক বন্ধন গোল গোল দিয়ে ওইটা দিয়ে করি, তাহলে ইজি হয় স্যার।
সেটা তো আমিও জানি যে ওটা তুমি শিখে আসছো। এখন আমরা একটু ইউনিভার্সিটি আসছি, এখন লুইস স্ট্রাকচার দিয়ে সব কিছু আমাদের চেষ্টা করতে হবে। দেখো আমরা যদি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, তাই না, মেটাল যেহেতু এটা, তাহলে ম্যাগনেসিয়ামের স্যার ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন ছিল? দুইটা। একটা দিলাম আমি এখানে আর একটা দিলাম এখানে, ঠিক আছে। এখন চিন্তা করো ফ্লোরিন ছিল, তাই না, এখন ফ্লোরিন কয়টা ছিল? 7টা। এই 7টা না, ফ্লোরিন এখানে কয়টা ছিল? ওই দুইটা ফ্লোরিন ছিল, আচ্ছা ফ্লোরিন ছিল। তাহলে ফ্লোরিন 7টা। ইলেকট্রন কয়টা ছিল? 7টা। আর আমি একটু দেখতে ভালো লাগার জন্য মনে হয় এখানে আরেকটা দিলাম ফ্লোরিন। এটা তুমি এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, পাশেও দিতে পারো, সমস্যা নেই। দেখো এরকম এটা বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা। এখন এই ইলেকট্রনটা কি করবে, সে একটা ফ্লোরিনকে দিয়ে দিবে, আবার এই ইলেকট্রনটা ধরলাম আমি, এই ফ্লোরিনকে সে দিয়ে ডোনেট করে দিবে। দেওয়ার পরে কি হলো? দেওয়ার পরে কি হলো? ম্যাগনেসিয়াম কি হয়ে গেল স্যার? ম্যাগনেসিয়াম প্লাস 2 প্লাস 2 প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস, এবং সে কার আকার ধারণ করলো এই মুহূর্তে? নিয়ন, ঠিক আছে। এরপরে আরেকজন আছে স্যার, সেটা হচ্ছে স্যার কে? ফ্লোরিন। হ্যাঁ ফ্লোরিন, তাই না। এই ফ্লোরিনটা এরকম ছিল আগে, এরকম ছিল, এরপরে কি একটা এরকম ছিল, আর এই কালো ইলেকট্রন একটা কি এখান থেকে ফর্ম করে কি এখানে চলে আসলো ধাম করে, তাই না। এবার দেখো তো এর 8টা হয়ে গেল, তাই না। তো এইটা যদি আমি যদি এখন থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই একটা নেগেটিভ আসবে, তাহলে এইটা কার আকার ধারণ করবে? এটা আকার ধারণ করলো হচ্ছে আর 18টা হয়ে গেল। সরি এটা ক্লোরিন, ও সরি হ্যাঁ এটা নিয়ন, আমি ক্লোরিন চিন্তা করছি, এটাও তাহলে নিয়ন হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে স্ট্রাকচার, এখানে ইলেকট্রন ডোনেট করছে দুইটা, কিন্তু এখানে দেখাচ্ছি একটা, এই জন্য এখানে একটা ঠিক আছে। মাঝখানে কিন্তু প্লাস হবে না। না, এইভাবে গঠন হয় কি ম্যাগনেসিয়াম। আরেকটা দিন আমাদের একটা দিতে পারবো আমি জানি, পিছনে ছবিটা জিনিসটা দেখিয়ে দিই। ঠিক আছে। এখন কিন্তু বুঝতে পারছো এটা পাওয়া যাবে পরীক্ষায় দিলে। এখন আয়নিক কোভ্যালেন্ট নিচে স্যার এটা উল্লেখ করে দেওয়া লাগবে কার মতো হয়েছে। কি সেটাই তো স্যার, নিয়নের মতো হয়েছে কিনা বা অন্য কিছু। হ্যাঁ উল্লেখ করে দাও। কেন কেন স্যার? দিতে হবে, লুইস বলে গেছে লুইস স্ট্রাকচার, ঠিক আছে। পারা যাবে না, পারা যাবে না। আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় এই পর্যন্তই থাক তাহলে। এখন দেখো আমরা যদি প্র্যাকটিস করি, আচ্ছা প্র্যাকটিস করলে হচ্ছে আরো অনেক কিছু করা যাবে। তো এরপরে আমরা যদি একটু চেষ্টা করি, নিজেরা যদি একটু চেষ্টা করি, দেখো তো এইটা পারবো কিনা। এটা তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো তো, দেখো পারো কিনা। স্যার লুইস কি বলে থার্ড ব্র্যাকেট দিয়ে লাগবে।
শেলে কয়টা ইলেকট্রন আছে স্যার তিনটা সাথে আছে কি ক্লোরিন তাহলে দেখো ক্লোরিনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে 60টা দেখো এটা হচ্ছে ইলেকট্রিক স্ট্রাকচার প্রথমে আসলাম নাকি এখন ইলেকট্রনগুলো কিভাবে যাচ্ছে এখান থেকে এই ইলেকট্রনটা মনে করো এখানে চলে গেল এই ইলেকট্রনটা এখানে চলে আসলো আর এই ইলেকট্রনটা ডিরেক্টলি এখানে চলে আসলো তাহলে এরপরে কি ঘটলো এরপরে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সে কি তিনটা ইলেকট্রন ডোনেট করে 3+ হয়ে গেল সে কার আকার ধারণ করলো স্যার নিয়নে অপরদিকে ক্লোরিন যেটা সেটা আমরা এইভাবে দেখি দেখ তো ঠিক আছে কিনা ঠিক নাই আসলে এখানে কি আচ্ছা ওটা তো পরে দিচ্ছি না ঠিক আছে স্ট্রাকচার ঠিক আছে কিনা এখন ক্লোরিন ছিল কয়টা তিনটা ঠিক আছে এবার আচ্ছা এটা আর্গনের স্ট্রাকচার অর্জন করলো না তাহলে এটাই হচ্ছে লুইস স্ট্রাকচার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের লুইস স্ট্রাকচার মনে থাকবে পারা যাবে এখন পরীক্ষায় দিলে আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে ব্যালেন্স বন্ড থিওরি তারপর হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি আর হচ্ছে বন্ড অর্ডার তাহলে আশা করি আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে